আসসালামু আলাইকুম। তারেক আরাম খান সংস্কার কমিটির প্রধান। অবশেষে যে পক্ষটি চাইছিল যে অভিনয় শিল্পী সংঘের সংস্কার হোক, সেই পক্ষটির জয় হয়েছে। অন্য একটি পক্ষ চাইছিল যে যাদের সংস্কার চাইছে তারা আর নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি আছে, এই 4 মাস থাক, 4 মাসের পরে যে ভোট হবে সেই ভোটেই সংস্কার করে নিয়ে আসবে। তো সেই বিকেল 4টা থেকে রাত 9টা অবধি বিশাল একটা মিটিং হলো, বিশেষ মিটিং, বিশেষ সাধারণ সভা। তো সেই বিশেষ মিটিংয়ে অনেক সংস্কার প্রস্তাব উত্থাপিত হয়েছে। যেই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো এরকম যে বাংলাদেশের এই শিল্পী সংঘকে একটা আন্তর্জাতিক মানে পৌঁছে নিয়ে যাওয়ার একটা সংস্কার করতে হবে, যেখানে বাংলাদেশের এই শিল্পীরা আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে একটা কোলাবোরেশন থাকবে। প্রতি বছর একটা ক্যাম্পিং হবে, সেখানে বিদেশের শিল্পীরা আসবে, বাংলাদেশের শিল্পীরা থাকবে, একটা ট্রেনিং সিস্টেম থাকবে, একটা ইন্টারন্যাশনাল আইডেন্টিটি থাকবে, যেখান থেকে আমাদের শিল্পীদের কাস্টিং হবে, একটা ইন্টারন্যাশনাল হাব হবে বাংলাদেশ এই অ্যাক্টর সিকিউরিটি, যেটা একটা অত্যাধুনিক পর্যায়ে থাকবে। এরকম বিভিন্ন ধরনের সংস্কার আসছে, প্রস্তাব এসছে। বেসিক্যালি এই সংস্কার প্রস্তাবের আড়ালে মূল সংস্কার যেটা ছিল সেটা হচ্ছে যে আলো আসবে গ্রুপে এই অ্যাক্টর সিকিউরিটির অনেক নির্বাচিত সদস্য, এক্সিকিউটিভ কমিটির অনেক সদস্য জড়িত ছিল। তার মধ্যে একজন ছিল মডারেটর সাজু খানের। তো সেই মডারেটরকে এক্সিকিউটিভ কমিটি শোকজও করেছিল। আবার লাকি শিল্পকলার মহাপরিচালক লাকি সাহেবকে তারা বহিষ্কারও করেছে উপদেষ্টা পদ থেকে। সেটার একটা টেনিউর থাকে, 7 দিনের একটা টাইম থাকে, তাকে শোকজ করা হয়, তারপরে তাকে বহিষ্কার করা হয়। সেই প্রসেসটাও তারা নিয়েছিল। এরকম আভ্যন্তরীণ অনেক সংস্কার এক্সিকিউটিভ কমিটি স্টার্ট করে দিয়েছিল। কিন্তু এই এক্সিকিউটিভ কমিটির বাইরে যারা চাইছিলেন যে এই ছাত্র আন্দোলনের সময় যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন, সেই শক্তিকে সংস্কার করে এদেরকে বাদ দিতে হবে। তো দুই পক্ষের রেষারেষিতে বা বিভিন্ন মতাদর্শ সমস্ত আলাপ আলোচনা ধৈর্য সহকারে সবাই শুনে শেষ পর্যায়ে গিয়ে যে সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে সেটি হচ্ছে যে তারেক আরাম খান সংস্কার কমিটির প্রধান। তিনি এই আগামী 4 মাস যে অ্যাক্টর সিকিউরিটির নির্বাচন, সেই আগামী 4 মাস টাইম অবধি এই সংস্কার করবেন ভেতরে, এবং তিনি আরো 4জন সদস্য তার পছন্দ মতো করে নেবেন, যারা কোনো রাজনৈতিক দলে সংযুক্ত থাকবেন না, এবং আগামী অভিনয় শিল্পীর আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে সে অংশগ্রহণ করবে না তারা। এবং আরো একটি ইম্পর্টেন্ট যে পদক্ষেপ তারা নিয়েছে যে এই সংস্কার কমিটি যতদিন থাকবে ততদিন এক্সিকিউটিভ পাওয়ার পুরোটাই থাকবে সংস্কার কমিটির কাছে। আগের যে নির্বাহী কমিটি ছিল সেই নির্বাহী কমিটি আদতে পাওয়ারলেস, মানে ওএসডি। তবে এই সংস্কার কমিটির কাজ শুরু হওয়ার আগ থেকে তাদের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমের একটা অডিট হবে এই 4 মাস বাদ দিয়ে। এই 4 মাসের অডিট আলাদা করে হবে এই সংস্কার কমিটিকে নিয়ে। তো সেখানে ইকবাল সাহেব, যিনি ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি সম্ভবত, তিনি একটি কথা শেষ পর্যায়ে এসে তিনি বলতে চাইছিলেন যে সংগঠনে এরকম কোনো নিয়ম নাই, সংগঠনের গঠনতন্ত্রে এরকম কোনো নিয়ম নাই যে সংস্কার কমিটি থাকবে। সেখানে একটি পাভেল ভাই, আবুল আজাদ কালাম পাভেল, উনি একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে আমাদের এই সংবিধানেও তো এরকম কোনো নিয়ম নাই যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটাও তো আমাদের সংবিধানের নিয়ম নেই, কিন্তু দেশ তো চলছে। তো বিপ্লবের একটা সময়ে একটা বিশেষ মুহূর্তে সেই মুহূর্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সেই অনুযায়ী কাজটা করতে হবে। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে সেই বিষয়টিতে সংগঠনের গঠনতন্ত্রে কি আছে তার চাইতে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সংগঠনের সংস্কার করার জন্য যে দাবিগুলো উঠেছে সেই দাবিগুলোর যৌক্তিকতাটা
কতটুকু। তো যারা এই আলো আসবে গ্রুপে ছিলেন, যুক্ত হয়েছিলেন বা এর পক্ষ হয়ে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পক্ষ হয়ে কাজ করেছেন, তারা তাদের আত্ম উপলব্ধি হয়েছে, তারা ক্ষমা চেয়েছেন, অনুতপ্ত হয়েছেন এবং সে বিষয়ে সেটা তাদের এক্সিকিউটিভ কমিটির মধ্যে হয়েছে। এই বিষয়গুলো তারা সবার মধ্যে প্রকাশটা করতে পারে নাই, সেই সময়টা তারা পায় নাই। সবকিছু খুব দ্রুত হয়ে গেছে, যেমনটা গণঅভ্যুত্থানটা, এই জুলাইয়ের গণঅভ্যুত্থানটা যত দ্রুত হয়ে গেছে। তো এরকম একটা সংস্কার কমিটি গঠন করে পুরো 1300 মেম্বারের একটা সংঘ ও শিল্পী সংঘকে সংস্কার করার দায়িত্ব নিয়ে এরকম একটা কার্যক্রম যে তারিক আনাম খান করছেন, তাকে সেই দায়িত্বটা দেওয়া হচ্ছে, পুরো বিষয়টা একটা উদাহরণ হয়ে থাকবে প্রত্যেকটা শিল্পীদের মাঝে। তবে সংস্কারের আরো কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, সেটা হচ্ছে যে অভিনয় শিল্পীকে একটা পেশা হিসেবে এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এই বিষয়টাকে মাথায় রেখে এটাকে জরুরি একটা সংস্কার মনে করে পরবর্তী কমিটি এটাকে মাথায় রেখে এই সময় সবাই যেহেতু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করছে, অভিনয় শিল্পী সংঘ তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই কাজটা করবে। তবে একটা পক্ষ বলছিলেন যে যারা এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পক্ষে কথা বলেছেন, তারা বেসিক্যালি সংগঠনের স্বার্থে সরকারের সাথে সুবিধাজনক একটা সম্পর্ক রেখে ইকুইটির পক্ষে কিছু অধিকার তারা আদায় করে নিয়েছেন। তার মধ্যে যেমন এই যে একটা শিল্পী কল্যাণ ট্রাস্ট আছে বাংলাদেশের, সেই শিল্পী কল্যাণ ট্রাস্টে শুধুমাত্র চলচ্চিত্র শিল্পীদের নাম উল্লেখ ছিল, সেখানে টেলিভিশন সেখানে অভিনয় করে সেই শিল্পীদের নামটা ছিল না। এই বিষয়টা এখানে যোগ করা হয়েছে, যদিও শহীদুজ্জামান সেলিম সাবেক সভাপতি অ্যাক্টর সিকিউরিটির তিনি দাবি করেছেন এই কাজটি তার আমলেই, তার ইন্টারিমেই এটা শুরু হয়েছিল এবং এই কমিটি এসে এটাকে একটা সমাপ্তিতে এনেছে, শেষ পর্যন্ত এটা যুক্ত হয়েছে। এবং আরো একটি ইম্পর্টেন্ট কার্যক্রম হয়েছে, সেটি হচ্ছে যে গত এক্সিকিউটিভ কমিটি একটি বিশেষ কাজ করেছে যেটি অন্যান্য অনেক সংগঠনের হয়নি। সেটা হচ্ছে গিয়ে তারা গত সরকারের কাছ থেকে একটা প্লট নিয়েছে, 3 কাঠার একটি প্লট নিয়েছে, সেটি হচ্ছে আফতাবনগরে। সেই 3 কাঠার প্লটের একটা মাল্টিপ্লেক্স হবে, যেখানে অ্যাক্টর ইকুইটির নিজস্ব একটি ভবন হবে। সেই ভবনে এই যে একটা সংগঠনকে আন্তর্জাতিকরণের যে সংস্কারের প্রস্তাবগুলো উঠে এসেছিল, সেই সমস্ত সুবিধাদি সেই কমপ্লেক্সে ইনক্লুডেড হবে। এই যে কিছু কিছু কাজ তারা বলতে চাইছে যে তারা আসলে এই আওয়ামী লীগের সঙ্গে এই সম্পর্কটা যদি না রাখতো, তাহলে এই কাজগুলো বাগিয়ে নেওয়া সম্ভব হতো না, সরকারের কাছ থেকে এই বিষয়গুলো হাতিয়ে নেওয়া সম্ভব হতো না। তো সেই বিষয়টাকে মাথায় রেখে তাদের একটা সফট কর্নার দেখানোর দাবি ছিল। আবার এই কমিটিরই অনেকের দাবি ছিল যে যেহেতু এই কমিটির 21 জন সদস্যের মধ্যে 4-5 জন সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই 4-5 জন সদস্য ব্যতিরেকে বাকি সদস্যগুলো কেন পদত্যাগ করবে বা বাকি সদস্যদের কেন তাদের এক্সিকিউটিভ পাওয়ার স্থগিত হবে। তো এই যে দাবিটা তাদের উত্থাপিত হয়েছিল, সেই দাবিটা যেহেতু পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের কাছে এই দাবিটা ধামাচাপা পড়ে গেছে, এই দাবিটার প্রস্তাবিত হয় নাই। তবে তাদেরকে পদত্যাগ করতে হয়নি, তাদের এক্সিকিউটিভ পাওয়ারটা চলে গেছে, তারা এই সংস্কার কমিটিকে পদে থেকে তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু এক্সিকিউটিভ কোনো ডিসিশন তারা আর নিতে পারবে না। যাবতীয় যত ডিসিশন এখন নিবে তারিক আনাম খান এবং তার 4 জন সহযোগী। এই হইল গিয়া গত 18ই সেপ্টেম্বরে অ্যাক্টর সিকিউরিটির জরুরি সভায়, বিশেষ সভায় একেবারে সর্বজন স্বীকৃত শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা এমন একটা সিদ্ধান্ত যেটা এই সিদ্ধান্ত এমন একটা এক্সাম্পল যেটা আমাদের অন্যান্য যত এক্সিস্টিং সমিতি আছে, গ্রুপ আছে, দল আছে, সমিতি আছে, সবার জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এই প্রসেসে সংস্কার করতে পারে চলচ্চিত্র শিল্পী সমিতি,
এই প্রসেসে সংস্কার হতে পারে আমাদের ডিরেক্টরস গিল্ড, এই প্রসেসে সংস্কার হতে পারে চলচ্চিত্র পরিচালক সমিতি, এই প্রসেসে সংস্কার হতে পারে তাবৎ সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে সবাই, যারা দলীয়করণের মতো হয়ে গিয়েছিল। গত সরকারে আওয়ামী লীগের দলীয়করণ হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, এখন তারা বিএনপি দলীয়করণের মানে পায়তারায় নেমেছে। তবে এই যে অভিনয় শিল্পী সংঘের যে সংস্কার সিদ্ধান্তটা হলো, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে কোনো সংগঠন কোনোভাবে রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে পারবে না, রাজনৈতিক কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ এই সংগঠনগুলো সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। এখানে কেউ এসে রাজনৈতিক মতবাদ প্রকাশ করতে পারে। হ্যাঁ, কেউ যদি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে চায় সেটা তার ব্যক্তিগত বিষয়, সে আলাদাভাবে রাজনীতি করতে পারে, সংগঠনে সক্রিয় থেকে সে রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না, বা তার রাজনীতি, ব্যক্তিগত রাজনীতিতে সংগঠনে এসে তার প্রভাব সে খাটাতে পারবে না। এই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল, এবং এই জায়গা থেকে আগামীর প্রত্যেকটা সংগঠন এবং সংগঠনের তাবৎ নির্বাচিত সদস্যরা একটা শিক্ষা গ্রহণ করতে পারবে যে বেশি বার ভালো না, রাজনীতি সংগঠনের জন্য না, বা সংগঠন রাজনীতির জন্য না।